আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে? কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয়? না, প্রক্লেমেশন ফালানো যায় না। সংবিধান ফালাই দিল কতবার? 15-16 বার। 15-16 বার। আপনি যেটা 142 করছেন। শেষ করে আমি উত্তর দিচ্ছি। সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই। আপনি তো 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন। আপনি যে সংবিধান লেখার মানে কি লিগালি? আপনি স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র। এটা লিগ্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল। আপনি ওটা করেন নাই। আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো। এটা মহা আনন্দের বিষয়। এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না। আপনি 1972 সংবিধান তো 72 সালে হতেন, কিন্তু 1972 প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড। প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লামেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে। ফলে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই। আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি 1972 সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তও বলেছিলেন আসলে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন। আমরা এটা দেখেছি। আচ্ছা, আমি একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন? ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইলো, আইন হিসাবে তখন কোনটা মানা হইতো? মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সো কল্ড সংবিধানের নামে যেগুলি এনাক্ট করা হয়েছে সেগুলি দিয়েই কি চলতো? মানে একই সিআরপিসি থাকতো, একই থাকতো? আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি, আপনি ওটা আমার দেখবেন যে আপনি এটা আবার একটু যদি সেটা ছিল দুটা, একটা মাত্র আইন কথা বলতে হয়। সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণসার্বভৌমত্ব মানে পপুলার সভারেন্টি রিপ্রেজেন্ট করি। ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত, এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনই চলবে। বর্তমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে। খুব সিম্পল। আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি। আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত আমরা নতুন গঠন প্রণয়ন করতে না পারছি। কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে। যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংগতিপূর্ণ নয় ওটা আমাদের প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোনটা সংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ। একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন। কিন্তু ডক্টর ইউনূস বারবার বলা সত্ত্বেও আমাদের কথা তিনি শুনেন না এবং দেশকে এখন 6 মাসের মুখে তিনি মহাবিপদের দিকে ঠেলে দিয়েছেন। আচ্ছা, এটা খুব খারাপ কথা। আচ্ছা, এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন? তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন। আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন, সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন। ডক্টর ইউনূসই সকল নিয়োগ দিতেন। এখন ডক্টর ইউনূস কিন্তু নিয়োগ দিচ্ছেন না, দিচ্ছে প্রেসিডেন্ট অথবা অন্য কেউ, কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। তার তো আসলে কোনো লিগ্যাল ভিত্তি নেই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু, তার কোনো লিগ্যাল ভিত্তি নেই তার। আমি তিনি এতগুলো কমিশন করেছে, আপনি খেয়াল করেন। আমি বলছি সংবিধান সংরক্ষণ করবো, আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি। আরে তোমাকে সংবিধান কেমন তুমি সংশোধন করবা? তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য, ঠিক না? রাইট না ফরহাদ ভাই, একটু পিছন থেকে বুঝতে চাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে নিয়োগ দিবে তখন বা কিসের ভিত্তিতে? ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়ার দরকার তো নাই। আরে আশ্চর্য ব্যাপার, তিনি তো গণসার্বভৌমত্বের প্রতিনিধি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। এটা আমি বারবার বলেছি, তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে। তিনি সকলের ঊর্ধ্বে, তিনি পপুলার সভারেন্টির প্রতীক, তিনি জনগণের প্রতীক, তিনি সমস্ত জনগণের সভারেন পাওয়ারের প্রতীক। ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন, তার আদেশে দেশ চলবে। আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে? আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণ অভ্যুত্থান চাইতে পারবেন, এটা হলো নাকি?
এগুলো তো ননসেন্স কথাবার্তা। এগুলো কারা বলছে? ওই যারা ইন্ডিয়ান দালাল, ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে, তারা এগুলো বুঝিয়েছে। আচ্ছা, আর তো কোনো কারণ নাই, আর কি যুক্তি? আচ্ছা ফরদ ভাই, জিনিসটা হইল যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন, কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে? আমি আরেকটু ইলাবোরেট করি। ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক। এইটা কি আসলে এখন না, এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না, কিন্তু 20 বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? আরে গুড, অবশ্যই পারবেন। আপনি 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে? ওকে, খুব সিম্পল ব্যাপার। জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম। জনগণই সমস্ত আইনের, তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি। Okay. ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায়। খালেদ, আমি বারবার শব্দটা খেয়াল করছেন, এটা মনোযোগ দিয়ে শুনেন, শব্দটা গণ সার্বভৌমত্ব। ওকে, আপনি গণসাধারণের পপুলার সভারেন্টি, এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন, আপনি এই শব্দটা খুঁজে পাবেন। এটা বলে পপুলার সভারেন্টি। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি। জনগণের অভিপ্রায় আছে বলে, তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ। এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই। ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে 10 বছর, 20 বছর, 100 বছর পরে এটাকেই সিদ্ধ হবে, কারণ জনগণ এই গণঅভ্যুত্থান করেছে। এটা কি আপনার সংবিধান মেনে করেছে? তো জনগণই সত্য। ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায়, নতুন ভাবে নিজেদের গঠন করতে চায়, নতুন গঠনতন্ত্র চায়। এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে, এক মিনিট খালি, সরি, আইনিভাবে এটা যেমন শুদ্ধ, রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ, তেমনি ঐতিহাসিকভাবে সিদ্ধ। ঠিক যে কারণে 1971 সালেও আমরা সিদ্ধ, তাহলে তো আমরা অবৈধ। আমরা কি করে পাকিস্তান ভাঙলাম? আমরা কি করে পাকিস্তান সংবিধান মানলাম না? এটা যে কোনো দেশ সেটা হতো। কি করে ফরাসি বিপ্লব হলো? আমি প্রত্যেকটা বিপ্লব দেখেন না, কি করে ইরানের বিপ্লব হলো, ওরা কি করে সিদ্ধ হলো? পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে। এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকে ফেলে না। কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নাই। এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে বাংলাদেশে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার কাফফারা, এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন, প্রত্যেকটা দিন এটা দিতে হবে। আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে, আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে, তার জন্য এই প্রথম দিনের যে পাপ, যে আদি পাপটা আমরা করেছি, সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে। আমি এটার জন্য ডক্টর ইউনূস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে। ক্ষমতা এখন কারা আছে ফরাদ ভাই? এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি, যে ক্ষমতা অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে, অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায়, তো সেইটাও একটু বুঝতে চাই। আর আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন